কুলে যাবে রে, দুটি কুলে যাবে। দাঁড়া দাঁড়া, ওরে বে, আমি এখন রাজসভায় যাচ্ছি, পরে এসে তোদের গল্প বলবো। এই দেখো, গল্প না বললে আমরা তোমাকে রাজসভায় যেতেই দেব না। ঠিক ঠিক, গল্প বলো, গল্প বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, চল ওই গাছতলাটায় গিয়ে বসি। হ্যাঁ, আয় আয় আয়, নাও এবার শুরু করো। শোন তো, তোরা তো ওই মুর্শিদাবাদের নবাবের কথা শুনেছিস? হ্যাঁ, এক ভীষণ খামখেয়ালি লোক, বুঝলি। হঠাৎ হঠাৎ তার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে, আর তার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্র। তো সেবার হলো কি, অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, জি আগে হুজুর, আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চৌস্ত হবে আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে, এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজির, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো। তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও। বন্ধুগণ, আজকে আমার কাছে একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব? মুর্শিদাবাদের নবাব প্রচন্ড খেয়ালি মানুষ, কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন, আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠল তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ। এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছ গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়।
বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর সরপুরিয়া, আমাদের রাজ্যের একবারে সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে। আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো, বাইরে এত গোলমাল কিসের? একবার দেখো তো। গেলুম বাবারে, উফ মেরে ফেললে, এ কি? দিয়ে দিলে রে। এ কি অবস্থা হয়েছে তোমার? কে এমন করলো? হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড়? ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, কোত্থেকে যেন এসে পড়েছে। এই পুরো শিবির একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো, একবার দেখি। কোথায় কোথায় সেই বেয়াদব? আজকে আমি বাহ, 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 বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। এই না না না, দাঁড়িও না, ইসকো পাকড়ো। পাকড়ো মানে? কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে। এই মাটি করেছে, এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসর্গসার এবার নবাবের কবলে পড়েছে। ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি, রাজসভায় যেতে হবে। খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন। রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন। আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজ সভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর, আদাব। আদাব আদাব। হ্যাঁ, আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম। আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষোৎসর্গের বৃষ মারা পড়লে যে আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো, ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো, আমার পিতৃপুরুষের নরকবাস হবে। কোনো উপায় নেই ঠেকাবার। যত সব বদমাশ নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই, আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো, দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাঁড়টাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো?
এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আর আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন 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 বলুন, আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন? কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড় আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ, তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ, এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রাম রাম ওয়াক ওয়াক, থু থু থু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি, আর কিছুই খায় না। মানে ওই গু খেয়ে কষা। গু খেকো ষাঁড়? হুজুর, ষাঁড়টা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তুলে দিয়ে? তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। এই দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ এই উপাদেয় মাংস হতো হুজুর।
না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো, দূর করো। আর উজি, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জো তো, হুকুম তো। জাহাপানা। হুজুরের যেমন মরছি। আমি আসছি হুজুর, আদাব। হঠাৎ ওর দড়ি খুলে দে, যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার তুমি। ভাবা যায় না তুমি আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু আর একটা গল্প বলতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, বলবো বলবো। মহারাজকে কেমন যেন লাগছে মনে হচ্ছে। উনি যেন কেমন আদিম যুগের লোকেদের মতো ঝুঁকে ঝুঁকে চলছেন। কি হলো কি হলো, এত গুজগুজ ফুসফুস কিসের? চুপ করে বসে থাকা যায় না? না, একটা কথাও যেন আর না শুনি। মহারাজ এসে গেছেন, সবার কাজ শুরু হচ্ছে। না, আর সভা করতে মন চাইছে না মন্ত্রী। তা বললে কি চলে মহারাজ? আপনি হলেন একটা ঢেঁকি। কি বলে মন্ত্রী, আমি একটা ঢেঁকি? হ্যাঁ মহারাজ, ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি আপনি হলেন মহারাজ। আপনাকে তাই সবার কাজ চালাতেই হবে। আর সভা ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। দেখে নাও আমাকে, যা দেখার 2 চোখ ভরে দেখে নাও তোমরা। এ কি মহারাজ, এভাবে দুঃখ দুঃখ করে কথা বলছেন কেন? এসব ছেড়ে আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে মন্ত্রী, অনেক অনেক দূরে। তা জান না, তাহলে আমি ওই সিংহাসনে গিয়ে বসি। দেখো দেখো, মন্ত্রীর চোখ মুখ দেখো, যেন পারলে এক্ষুনি ওই সিংহাসনে গিয়ে বসে পড়ে। পড়াবাতে লোভী কোথাকার। তা জান না, সেরকম ইচ্ছা করলে দূরে দূরে কোথাও চলে গিয়ে থাকুন না। আর আমার এই কৃষ্ণনগরের কি হবে তখন? আমি রয়েছি কি করতে মহারাজ? আপনার খালি সিংহাসনে আপনার পায়ের হাওয়াই চপ্পল রেখে আমি না হয় রাজ্য চালাবো। ব্যাস, তাহলেই হয়েছে। বেটার ছেলে মন্ত্রী একবারও জিজ্ঞাসা করছে না মহারাজের এরকম ভাবার কারণটা কি। আর শুধু ধান্দা করছে মহারাজ চলে গেলে কখনোই সিংহাসনে গিয়ে বসবে। রাজকবি, আপনি তাহলে জিজ্ঞাসা করুন। আমার কি মাথা খারাপ হইয়াছে নাকি পেট খারাপ যে আমি মহারাজকে তার মনোব্যথার কারণ শুধাইব? এই কাজ আমারও সাহসে কুলোবে না। তাহলে আর কি, আমরা বসে বসে দেখি মহারাজ চলে যাক, আর বেটা মন্ত্রী খালি সিংহাসনে বসে কিভাবে তার মন্ত্রিত্ব ফলায়। কেন, আমাদের কি খারাপ কপাল আছে? তো ওই যে আমাদেরই গোপাল। হ্যাঁ গোপাল, তুমি একমাত্র মহারাজকে জিজ্ঞাসা করতে পারো। আবার বড্ড বেশি কথা হচ্ছে। এবার কথা বললে কিন্তু সভাতে কান ধরে নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখবো। দেখছি আমি কি করা যায়। কি হলো, গোপাল শুধু দাঁড়িয়ে আছে কেন? মহারাজের সঙ্গে কথা বলবে। ওকে সুযোগ দিলে আবার কি করে বসবে কে জানে। এই যে গোপাল, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো যে? সভা তো শেষ, কি মতলব? মহারাজের সঙ্গে দেখা? সেসব হবে না, হবে না। যাও যাও, এখন যাও। আগে মহারাজ নয়, আমি তো আপনাকে একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি মন্ত্রী মশাই। আমাকে? কি কথা?
মন্ত্রীমশাই, আমি সভায় আসার সময় দেখে এসেছিলাম যে আপনার গিন্নি, সে কি বলবো, কাটা পাঠার মতো ছটফট করছিলেন। সে কি, কেন? আর তুমি সেটা এখন বলছো আমাকে? হ্যাঁ, আসলে আপনি সভার কাজে এত ব্যস্ত, তাই আর সাহস করে বলে উঠতে পারিনি। যত সব। কিন্তু হয়েছেটা কি? হ্যাঁ, আর বলবেন না মন্ত্রীমশাই, একটা পিঁপড়ের কামড়ে গিন্নি মায়ের পা থেকে সিকি রক্ত গলগল গলগল করে বেরোচ্ছিল। বাবা, দেখেই তো আমার প্রায় ভিড়মি খাবার জোগা। ওহ, আর তুমি সেটা দেখে এসে এতক্ষণ চুপ করে বসে রইলে? হ্যাঁ, এক্ষুনি যাই আমার গিন্নির কাছে, কি না কি হয়েছে। ওহ, আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ মন্ত্রীমশাই, যান যান যান। ব্যাস, এবার রাস্তা পরিষ্কার। ওই যে মহারাজ আসছেন। মহারাজ। এ কি, তুমি এখনো বাড়ি যাওনি? না মানে যেতে পারিনি আর কি। কেন গোপাল, কি হয়েছে? আসলে মহারাজ, সবার সবাইয়ের খুব মন খারাপ। মানে আপনাকে এরকম মনমরা দেখে আমাদের কারোরই মন ভালো নেই মহারাজ। আসলে তোমরা আমাকে খুব ভালোবাসো তো, তাই। কিন্তু মহারাজ, আপনার এরকম অবস্থা হয়েছে কেন মহারাজ? আমাকে বলুন। শুনবে? শোনো তাহলে। বছরখানেক আগের কথা, জঙ্গল থেকে শিকার করে ফিরছিলাম। বিকেল হয়ে গেছে, তাই ভাবছিলাম কৃষ্ণনগরে ঢোকার আগে একটু জিরিয়ে নি। তাই জঙ্গলের বাইরে বসে একটু জাম খাচ্ছিলাম। তো তখন জামগুলো খেতে দারুণ মিষ্টি তো। আসলে জঙ্গলের জাম তো। তিন ফুটিয়া ভুঁইয়ালা বামুনটা কে? বাবা, হাতে আবার ওর থেকেও বড় একটা তরোয়াল নিয়ে চিৎকার করতে করতে দৌড়ে আসছে। আরে আমি জাম খেয়ে বিচি ছুঁড়ে ফেলেছি। তুই? তোর এত বড় সাহস? তুই আমার ছেলের দিকে জামের বিচি ছুঁড়ে মেরেছিস? তোর এত বড় সাহস? আহা, তোমার ছেলে কোথায় আর তার কি হয়েছে সেটা বলবে তো। সেটা আর বলে হবে কি এখন? যে গেছে সে তো গেছে। ছোট কক্ষশ্রী। মানে 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 না বোঝার ভান করলে কিন্তু পার পাওয়া যাবে না এই খোকা খক্ষসের হাত থেকে, বুঝলে? ও, তাহলে তুমি একটা খোক্কস আর তোমার নাম হলো খোকা। সবই তো বুঝিস, আর এইটা বুঝতে পারছিস না যে তোর ছুঁড়ে মারা জামের বিচির ধাক্কায় আবার একমাত্র চলে গেছে। ও ছোট খক্ষস রে। গেছে মানে? কোথায়? কোথায় সব জেনে ন্যাকামো হচ্ছে? কোথায় আর যাবে? পটল ডাঙায়। ও, মানে মারা গেছে? এতক্ষণে মাথায় ঢুকেছে। কিন্তু কি বলছো কি তুমি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল, নিজের চোখে দেখবি। চল বেটা। না না, থাক, তার আর দরকার নেই। এবার বলো কিভাবে আমাকে প্রতিদান দিতে হবে? সব প্রতিদান এসব মুখে সাজানো বলি, বুঝলি? আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ চাই। প্রতিশোধ। থাক, তোমার ওই 3 ফুটের চেহারায় আর 5 ফুটের তরোয়াল নাচাতে হবে না, মাথা ঘুরেই পড়ে যাবে। আমি প্রতিশোধ চাই, খুন কা বদলা, খুন। ও ঠিক আছে, আমাকে তাহলে 1 বছরের সময় দাও, তারপর আমি নিজেই আসবো তোমার কাছে। তখন তোমার যা ইচ্ছে আমাকে নিয়ে করো, কেমন? তো সেই 1 বছর শেষ হচ্ছে সামনের সোমবার, তাই আমার মন খুব খুব খারাপ গোপাল। মহারাজ, আপনি ওই খক্ষসকে তো 1 ফুঁতেই উড়িয়ে দিতে পারতেন মহারাজ। না গোপাল, আমি হলাম মহারাজ, আর রাজ্যের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। আমি ও কাজ করতে পারি না। তাহলে মহারাজ, আপনি খক্ষসের কাছে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। না, আমার দোষের শাস্তি তুমি বা পাবে কেন গোপাল? বাহ, দোষটা আসলে কি বা কতটা সেটা দেখতে হবে না, তারপর তো শাস্তির কথা। বেশ, তাহলে চলো।
মন্ত্রী, কাল আমি ভাবছি ওই কৃষ্ণনগরের বাইরে বেরোবো। ওহ, বেরোবে? তার মানে আবার কি ফিরবে? কি বলছো মন্ত্রী? না, বলছি যে মহারাজ, ওই যে সবাই বলছিলেন না অনেক অনেক দূরে চলে যাবেন, তা এ যাওয়া কি সেই যাওয়া? হতেই পারে, জানি না মন্ত্রী, কিচ্ছু জানি না। কি কিছু বলবে নাকি মন্ত্রী? হ্যাঁ, মানে বলছি যে আপনি নেই, রাজ্য চলবে কি করে? এত কিছু ভেবো না তো, ওর ঠিক একটা কিছু হয়ে যাবে। মহারাজ কি দার্শনিক হয়ে গেল নাকি? না, বলছিলাম যে আপনার পায়ের হাওয়াই চপ্পলে রেখে গেলে সেটা সিংহাসনে বসিয়ে আমি রাজ্য চালাতাম, এই আর কি। আহা, এত চিন্তার কিছু নেই। আরে মহারানী তো রইলেনি। ও, মনে মনে এই ছিল। কই কই, কোথায় তুমি? কোথায় তুমি খোকা খোকস? খোকা, আরে ও খোকস, খোকা, কোথায় ভাই তুমি বোকা? বেরিয়ে এসো। কে রে? কে ওখানে আমাকে নাম করে ডাকে? কার এত বড় সাহস? এই যে আমি কৃষ্ণচন্দ্র। আমি চন্দ্র সূর্য জানি না, শুধু জানি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিতে খুন কাপাতলা খুন। বাবা, আমার থেকেও বেটে ওই চেহারায় আবার দ্বিগুণ চেহারার তলোয়ার। এই যে আমি কথা মতন 1 বছর পরেই আবার হাজির। না, এবার তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারো। আমি তোকে এবার আমি একটু আটকাচ্ছি খোকা বাবু, কিছু মনে করবেন না। এই এই পেটেটা আবার কে রে? বাবা, আমাকে আবার বেটে বলে? কি বললে? বলছি তোমার ছেলেকে একটু দেখবো, মানে মানে কতটা নরম সে, যে কি করে জামের বিচির আঘাতে মারা গেল। কি বললি? হ্যাঁ, আমার ছেলে নরম? হাসালি আমাকে তুই। চল চল, তাহলে আমার ছেলেকে দেখবি, চল। এখনো একইভাবে শুয়ে আছে। আমার ছেলে পাহাড়ের মতন ইয়া লম্বা, আর নদীর মতন এই চওড়া, তেমনি শক্তিশালী। কি খেত জানো আমার ছেলে? আবার ফিরবি খাবে না তো? বড় বড় হাতি ধরে ধরে খেত। তো সেই রকম ভাবেই একদিন বিকেলে হাতি খেতে খেতে হঠাৎ করে ওই যে চন্দ্র সূর্য, কি নাম বললে? ওর ছোড়া জামের বিচির আঘাতে করুণ ডাঙায় চলে গেল। বাবা, তোমার এই বিশাল দৈত্যের মতো ছেলে একটা জামের বিচির আঘাতে মারা গেল? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ, একটা কাজ করতে হবে যে। কি কাজ? যেমন করে হোক ওই ছেলের মুখটাকে ফাঁক করতে হবে মহারাজ। দেখি দেখি, তোমার এই তরোয়ালটা দাও দেখি। সেইটি হচ্ছে না, আমার তলোয়ার দিয়ে আমাকেই মারবে? তোদের এইটাই মতলব না? আরে কোনো মতলব টাতলব নেই হে, দাও তো। মহারাজ ধরুন তো, আমি ধরছি পেছন থেকে। এবার গোপাল ছেলেটার মুখটা ফাঁক করে দেওয়া যাবে, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আপনি ফাঁক করার চেষ্টা করুন, আমি ততক্ষণে বেশ কিছু কলার কাঁদি জোগাড় করে নিয়ে আসি মহারাজ। এটা কি হচ্ছেটা কি? বলি, এটা কি হচ্ছে? এই তো। কি করছোটা কি তোমরা? তোমার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা হচ্ছে ভাই খোকস। বলো কি গোপাল? আমার ছেলে তাহলে পটল ডাঙায় যায়নি? কি বলছো কি তোমরা? মনে তো হয় না মহারাজ। সরে আসুন, যখন তখন হাতি বেরোতে পারে। যা ভেবেছি ঠিক তাই হয়েছে।
ওরে বাবা, এই যে কোটা একটা হাতি বেরিয়ে এলো গোপাল। এই যে খোকা খোকস, জামের বিচির আঘাতে কিচ্ছু ঘটেনি। গোটা হাতি খেতে খেতে একটা হাতি গলায় আটকে গিয়ে ছেলের দম বন্ধ হয়ে গেছিল। বাঁচালে গোপাল, বাঁচালে। মরার পর অন্তত কাউকে মেরে ফেলার জন্য আমাকে নরকে যেতে হবে না। হ্যাঁ, কি আনন্দ, কি আনন্দ! আমার ছেলে বেঁচে উঠেছে, শুনছো তোমরা? কি মজা, কি মজা! আমার ছেলে বেঁচে উঠেছে। আরে কি মজা, কি মজা! শুনছো সবাই? আমার ছেলে বেঁচে উঠেছে। কি মজা, কি মজা! আমি আর আমার ছেলে মিলে খাবো হাতি ভাজা, হাতি ভাজা। কি মজা, কি মজা! চলো চলো গোপাল, সবাই ফিরে তো আবার তোমার পুরস্কারের ব্যবস্থা করতে হবে। পুরস্কার? এসব আবার কেন মহারাজ? বাহ, তুমি আমার জীবন রক্ষা করলে, আমার গিন্নিকে বিধবা হওয়া থেকে বাঁচালে, আর আমি তোমাকে পুরস্কৃত করব না, তা কি কখনো হয়? মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের। দারুণ দারুণ। ওহ, একটা জ্যান্ত গোটা হাতি গলার কাছে আটকে ছিল। বাবা, দেখলি তো, রাক্ষসের গল্প না শুনে খোকসের গল্প শুনে কি দারুণ মজা হলো। আবার আরম্ভ করলি তো? এই না না না, কোনো ঝগড়া নয়, কোনো ঝগড়া নয়। গল্প শেষ, এবার যে যার মতন সোজা বাড়ি। চল চল। কাল কিন্তু আবার এই সময় এই জায়গায় দেখা হবে তো? তা আবার হবে না? পড়া ভুলতে পারি, কিন্তু এই বিকেল বেলা গল্প শোনার কথা কিছুতেই ভুলবো না। বেশ বলেছিস। হ্যাঁ, সারাদিন ধরে দেখবো। হ্যাঁ, কি বললে তুমি? কি বললে তুমি? আমাকে দেখতে হাঁড়ির মতো? এত সাহস তোমার, এত সাহস তোমার! তুমি আমাকে যে আবার নাক ডাকতে শুরু করলো। হে ভগবান, 3 দিন ধরে শুধু গান্ডে পিণ্ডে গিলছে আর ভোস ভোস করে নাক ডেকে ঘুমোচ্ছে। কি যে করি! সাবধান সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় আসছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি আজও গোপাল নেই? না মহারাজ, মনে হয় গোপাল আর সবাই আসবেই না। তা এতে এত আনন্দের কি হলো? ফেসে গেছি। না, আনন্দ কোথায় মহারাজ? গোপালের জন্য দুঃখে কষ্টে চিন্তায় এই দেখুন না, দেখুন দেখুন, আমার চেহারা কেমন বাঁশ থেকে কঞ্চির মতো হয়ে গেছে। বুঝলাম, কিন্তু তাহলে তো গোপালের একটা খবর নিতে হয়। আহা, কাকে পাঠাই, কাকে পাঠাই? মহারাজ, বিজ্ঞানী এই কাজের জন্য একেবারে ঠিকঠাক লোক। খারাপ বলেননি তো। তা বিজ্ঞানী, তুমি কাল সভায় আসার সময় একবার গোপালের খবরটা নিয়ে এসো তো। ঠিক আছে মহারাজ। সকালবেলা গোপালের বাড়ি যেতে হলেই মনটা বেশ লুচি লুচি করে। গোপালের গিন্নি লুচিগুলো ভাজেও বটে, একেবারে গোপালের ভুঁড়ির মতো ফুলকো করে। এই তো এসে গেছি গোপালের বাড়ি। লুচি যেন আমাকে আয় আয় করে টানছে। কি গোপাল, গোপাল আছো নাকি? গোপাল, কি সকাল সকাল আবার বিজ্ঞানী এলো কেন? আরে এই এই ওঠো না, ওঠো না, হাতির মতো পড়ে পড়ে এখনো ঘুমোচ্ছে। ওঠো না। ও বাবা, কি ঘুম ভালো। দেখো আবার চোখ বন্ধ করে। ওঠো 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 বলছি, নইলে গায়ে কিন্তু জল ঢেলে দেবো। দাও দাও, জলই দাও। তবে রে, ও মাগো, তুমি কিনা জল ঢেলে দিলে? ভালোই হয়েছে, মুখটা আর ধুতে হবে না। এত সকাল সকাল ওঠালে কেন ঘুম থেকে বলো দেখি? গোপাল, আরে ও গোপাল, গোপাল। শুনেছো তো কেন? আরে বিজ্ঞানী,
এসো এসো। কি গো গোপাল, রাজসভায় যাচ্ছ না কেন? মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছেন। কি করে যাবো বলো দেখি, ঘুমই ঠিক সময় ভাঙছে না। কেন কেন? আর বলো না, মহারাজের জন্য এইটা ওইটা চিন্তা করতে করতে 1 মাস ঠিকভাবে ঘুমই হয়নি। হ্যাঁ, তাই তো সেই পুরনো ঘুমটা ঘুমোতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপার। কি হলো? তোমার মুখটা এমন বেজার হয়ে আছে কেন বিজ্ঞানী? না মানে ওই মনে ভাবছিলাম যে সকালবেলা তোমার বাড়ি এসেছি তো, তাই খান 17 লুচি আর আলুর দম নিশ্চয়ই জুটবে। এই একেবারে আমার মনের কথা বলেছো। তোমার ডাক শোনা থেকেই আমার মনটা কেমন যেন ওই লুচি লুচি করছে। গো গিন্নি, হবে তো লুচি নাকি? যাই, যত সব পেটুক গুলো এসে জুটেছে, এখন শুধু খাই 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 আর কাজের বেলায় পেট বাজায়। সব বুঝলাম। তাহলে কি করা যায় বিজ্ঞানী? গোপাল না এলে যে সবার কাজে ঠিক মনই বসছে না। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাহ, তাহলে বলে ফেলো ঝটাপট। গোপালকে খাট শুদ্ধ এখানে তুলে নিয়ে এলেই তো হয়। কিন্তু কিভাবে মন্ত্রী মশাই? মহারাজের পালকি বাহকদের দিয়ে। ও বাবা, রোজ রোজ ওরা গোপালকে খাট শুদ্ধ নিয়ে আসবে, আবার নিয়েও যাবে। ও মা গো, তাহলে তো ওদের খুব কষ্ট হবে। কষ্ট হবে না মন্ত্রী, তোমার কি বুদ্ধি? আমার পালকি বাহক যাবে গোপালকে নিয়ে আসতে। তাহলে মহারাজ ওই গোপালের খাটটাকে উড়িয়ে নিয়ে আনলেই তো হয়। উড়িয়ে? চুপ, কিচ্ছু বোঝে না, শুধু খ্যাক করে আসে। কিন্তু বিজ্ঞানী, খাট আবার উড়িয়ে আনবে কি করে? দেখেছে, নিজেও বোঝেন। সেটা আমার উপরেই ছেড়ে দিন মহারাজ। বেশ বেশ, তাই হোক। এইটা লাগাতে পারলে কাজ শেষ। তাহলে এবার এই খাটটা সত্যি সত্যি উঠবে? তাহলে আর বলছি কি, এবার থেকে এই খাট সকালবেলা গোপালকে সবাই নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। বাহ 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 বাহ, তাহলে তো এই উড়ন্ত খাটের একটা এই নাম দিতে হয়। কিরি কিরি কিরি, হ্যাঁ, উড়ুক্কু খাট। কি গো বিজ্ঞানী, কোথায় তোমার উড়ে আসা গোপাল? মহারাজ, বিজ্ঞানীর এসব গুলগাপ্পায় আপনি এখনো বিশ্বাস করছেন? হ্যাঁ মহারাজ, আর একটু ওই তো গোপাল আসছে। ওই তো গোপাল খাটের ওপর। কি কি আমি স্বপ্ন দেখছি নাকি মন্ত্রী? তাহলে কি আপনাকে চিমটি কেটে দেখবো স্বপ্নে আছেন কিনা? চুপ, যত সব ভুলভাল কথা। এসো এসো গোপাল, এসো। তো তুমি তো একেবারে মহারাজ ইন্দ্রের মতো স্বর্গ থেকে নেমে এলে মনে হচ্ছে। একটু ভুল হলো মহারাজ, ইন্দ্র বাবাজির ভুঁড়িটা বেড়ে গেছে আর লম্বাই একটু খাটো হয়ে গেছেন। কতদিন পর তোমার জন্য একটু প্রাণ খুলে হাসলাম। দেখি আর বাঁচি না। বিকেলবেলা দারুণ লাগছে তো এই উড়ুক্কু খাটে চড়ে হাওয়া খেতে। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না তো। ওই তো ওরা খেলছে মাঠে। থাকবো না, থাক। এত দৌড়ে আমার মাথাটা কেমন ঘুরছে রে দিদি। তাহলে তোকে আর খেলতে হবে না, মাঠে একটু শুয়ে নে।
শুয়ে পড় শুয়ে পড়। এই গুলটেদা, এ আমি কি দেখছি গো? কেন রে, ভূত দেখছিস নাকি? ওই দেখো, কি রে, ও তো গোপাল দাদু। খাটে বসে উড়ে উড়ে যাচ্ছে। যা, ওরা বোধহয় আমাকে দেখেই ফেললো। ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, কোথায় যাচ্ছ গো? ও গোপাল দাদু। যা ভেবেছি ঠিক তাই, বাড়ি যাচ্ছি রে। নেমে এসো না। ও দাদু, নেমে এসো মুশকিলে না। পড়লাম। নেমে এসো না। আসছি আসছি। এটা কি গো দাদু, উড়ন্ত খাট? এটার নাম উড়ুক্কু খাট। নে নে, উঠে আয় উঠে আয়, দেখ কেমন লাগে ওপর থেকে।